মানে রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ভেতরে অন্যতম একটা উপাদান হলো জনগণ। সেই জনগণকে রাষ্ট্রের সাথে সংযুক্ত হতে দেওয়া হয়। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই আসলে তরুণদের যে কণ্ঠস্বর, সেটা আসলে ওইভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়নি। তরুণদের নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। এবং একটা সময় আমরা মনে করতাম যে তরুণরা শুধু সেলফোন টেপে, তারা কিন্তু একটা রেজিম চেঞ্জ করে ফেলছে। ব্যবসা বান্ধব পরিবেশ অতটা ওইভাবে আমরা সৃষ্টি করতে পারিনি। অনেক বেশি ক্ষমতায়নের জায়গায় সরকারি চাকরিটা চলে গেছে। আমাদের আসলে একজন ন্যায়পরায়ণ শাসন দরকার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন তরুণ ইউসুফ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। তরুণ ভাই, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আপনাকে স্বাগত নাহিদ ভাই। এই সপ্তাহে একটা গুরুত্বপূর্ণ জরিপের ফল প্রকাশ হয়েছে, আপনি দেখেছেন হয়তো। সেটা হচ্ছে যে সানেম এবং অ্যাকশন এইড তারা এটা করেছে, এবং সেখানে দেখা গেছে তরুণদের মধ্যে একটা বড় অংশই তারা রাজনীতিতে সরাসরি নিজের অংশগ্রহণ করতে আগ্রহী নয়। মাত্র 3% মতো তরুণ সিরিয়াসলি রাজনীতিতে অংশগ্রহণ করতে আগ্রহী। তো তরুণদের এখনও কেন এই রাজনৈতিক বিমুখতা দেখছেন? রিপোর্টে হয়তো আপনি দেখেছেন, মানে মূল্যায়ন কি? আসলে রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ এবং রাজনৈতিক বিমুখতা দুটা আলাদা জিনিস। আপনি সানেমের যে রিপোর্টের কথা উল্লেখ করলেন, সেখানে কিন্তু আসলে দেখেন যে প্রায় 24% যারা তরুণ, তারা কিন্তু প্রত্যেক দিন খবর রাখছে আসলে রাজনীতিতে কি হচ্ছে, দেশের ভিতরে কি হচ্ছে। 39% আছে যারা দেখছে কখনো কখনো মাঝে মাঝে যে দেশে কি ঘটছে এবং রাজনীতিতে নতুন কি হচ্ছে, এবং এই সব বিষয় নিয়ে তারা আলোচনা করছে। এবং বাকি যে অংশটুকু আছে তারা আসলে অত বেশি খোঁজখবর রাখে না। তো এই দুইটা অংশ, প্রথম দুইটা অংশ যদি যোগ করেন, তাহলে 60%-এর উপরে যারা রাজনীতি নিয়ে মোটামুটি খোঁজখবর রাখছে। এটা কিন্তু বড় একটা অংশ, এটা রাজনৈতিক সচেতনতার অংশ। এখন যদি বলেন যে রাজনৈতিক সচেতন ঠিক আছে, কিন্তু তাদের তো অংশগ্রহণটা সেভাবে নেই। রাজনৈতিক অংশগ্রহণ 2-3 ভাবে হয়। একটা হলো যে যখন দেশের প্রয়োজনে আমরা কোনো জায়গায় ঝাঁপিয়ে পড়ি, সেটা একটা রাজনৈতিক অংশগ্রহণ দেশকে পরিবর্তনের জন্য। সে জায়গায় কিন্তু আমাদের তরুণরা সবসময় সক্রিয়। দ্বিতীয়ত, বিভিন্ন দল কেন্দ্রিক যে রাজনীতি কিংবা ভোটের রাজনীতি, সেখানে আসছে কিনা, সেই জায়গায় যদি বলেন এখানে আসলে অনেক কম আসছে। কারণ হলো তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন এবং যে লক্ষ্যে তারা রাজনীতিতে আসতে চায়, এক্সিস্টিং যে দলগুলো আছে তাদের কাছ থেকে সেই লক্ষ্য পূরণের প্রত্যাশা নেই বলেই, কিংবা একটা সন্দেহ আছে বলে, কিংবা একটা ভয় আছে বলেই ওই জায়গা থেকে তারা আসতে চায় না। কিংবা রাজনৈতিক যে দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়নে নিজেদের অংশগ্রহণে তারা খানিকটা নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। তাহলে বলছেন যে পুরো চিত্র হতাশার নয়? অবশ্যই না। আমি মনে করি আমাদের তরুণদের নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। আপনি দেখেন গত 15 বছর কিংবা তার আগে থেকে তরুণরা বিভিন্ন বিষয়ে কথা বলছে, আলোচনা করছে। এবং একটা সময় আমরা মনে করতাম যে তরুণরা শুধু সেলফোন টেপে এবং এই তাদের পড়াশোনা একদমই নাই, কিন্তু তাদের রাজনৈতিক সচেতনতার জায়গা আমরা দেখেছি যে তারা কিন্তু একটা রেজিম চেঞ্জ করে ফেলছে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে তাদের রাজনৈতিক সচেতনতা অবশ্যই আছে। এই জরিপের আরও কিছু পয়েন্ট খুবই ইন্টারেস্টিং আসলে আমার কাছে মনে হয়েছে। বিশেষভাবে আপনি হয়তো আপনার মতামত বলবেন যে সরকারি চাকরির প্রতি এখনও তরুণদের মনোযোগ, মানে তাদের ফোকাস শুধু একটা সরকারি চাকরি কোনোভাবে যদি হয়, একটা বড় অংশই চায় সরকারি চাকরি। মানে এই ধারা থেকে আমরা বেরোতে পারছি না কেন? আর কি কিছু নেই করার? তরুণরা যদি সবাই সরকারি চাকরিতে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, এটা আমি দুইটা জায়গা থেকে একটু ব্যাখ্যা করতে চাই। একটা হলো আপনার বর্তমান যে বাংলাদেশের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক অবস্থান, এবং আমার একটা বদ অভ্যাস আছে, আমি সবসময় ঐতিহাসিক কিছু জায়গা থেকে, ঔপনিবেশিক কিছু জায়গা থেকে আমি এই লিঙ্ক করার চেষ্টা করি। প্রথম যেটা, যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের কথা যদি বিবেচনা করেন, দেখেন বাংলাদেশের যে অন্যান্য, আপনি যদি উদ্যোক্তা হওয়ার কথা বলেন, উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে একটা মানুষের উদ্যোক্তা হতে গেলে প্রথম লাগে তার পুঁজি। বাংলাদেশের মানুষের এখনও যে আর্থসামাজিক অবস্থান, বেশিরভাগ মানুষ কিন্তু নিম্ন মধ্যবিত্ত, তাদের ওই পুঁজিটার যোগান দেওয়া সম্ভব না। দ্বিতীয়ত, যে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে 4-5 বছর সময় লাগে, এবং 4-5 বছর পরে সেই ব্যবসাটা ফলপ্রসূ হবে কিনা, সেই জায়গায় কিন্তু সন্দেহ থাকে। ফলে ব্যবসা বান্ধব পরিবেশ অতটা ওইভাবে আমরা সৃষ্টি করতে পারিনি। সেই জন্য চাকরির প্রতি মানুষের একটা প্রীতি আছে। তো আপনি বলতে পারেন যে তাহলে বেসরকারি চাকরিতে সমস্যা কি? বেসরকারি খাত যদি ডেভেলপ না হয়, ব্যবসা যদি ডেভেলপ না হয়, তাহলে বেসরকারি খাতও কিন্তু ওইভাবে ডেভেলপ হয় না। আরেকটা জিনিস, বেসরকারি চাকরি সবসময় একটা অনিশ্চয়তা থাকে, একটা ভয় থাকে, এবং পরিশ্রমের পরিমাণটাও বেশি থাকে। সেই জায়গা থেকে মানুষ বেসরকারি চাকরিতে যেতে চায় না। সরকারি চাকরির সুবিধা হলো
যে আপনি দেখেন যে এখানে 2015 সালের পর একটা বেতনের উল্লফন হয়েছে, দ্বিতীয়ত হলো এখানে একটা ক্ষমতার জায়গা আছে, তৃতীয়ত সামাজিক একটা মর্যাদা আছে, চতুর্থত একটা নিরাপত্তা আছে। এই 4টা কারণে সবসময় কিন্তু বেসরকারি চাকরি কিংবা উদ্যোগ গ্রহণের চেয়ে মানুষ সরকারি চাকরিতে যাওয়ার চিন্তা করে। আরেকটা জিনিস আমি যেটা অ্যাড করতে চাই সেটা হলো ঔপনিবেশিক যে মনোভাব। আপনি দেখেন আমাদের আগের সময়ে আমাদের যে প্রান্তিক শ্রেণীর মানুষ ছিল তারা কিন্তু কৃষক ছিল। কৃষকের জায়গা থেকে উঠে আসাটা অনেক কঠিন ছিল একটা সরকারি চাকরিতে কিংবা অন্য জায়গা থেকে। অন্যদিকে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার কিন্তু সরকারি চাকুরিজীবীদের মাধ্যমেই এইখানে শাসন করেছে, অর্থাৎ ব্রিটিশ সরকারের প্রতিনিধি ছিল সরকারি চাকুরিজীবী। তো ওই যে একটা ঔপনিবেশিক মনোভাব যে আমি যদি সরকারি চাকরি পাই তাহলে আমার যে অবস্থানগত পরিবর্তন, ক্ষমতার যে পরিবর্তন সেটা হবে। আরেকটা জিনিস দেখেন যে এইখানে কৃষক কিংবা শ্রমিক কিংবা অন্যান্য জায়গায় মানুষ কিন্তু মানুষকে সম্মানের জায়গা থেকেও খাটো করে দেখে, আবার তার অধিকারের জায়গা থেকেও কেস টু কেস বেসিসে যদি চিন্তা করে একটা মানুষ রাষ্ট্রকে, যদি আমি ক্ষমতার জায়গা থাকি, সরকারি চাকরির জায়গা থাকি, আমি রাষ্ট্রকে অল্প খুব সহজেই নিজের কাছে নিয়ে আসতে পারতেছে, কিন্তু প্রান্তিক মানুষ রাষ্ট্রকে নিয়ে আসতে অনেক বেশি যুদ্ধ করতে হয়। সেই জায়গা থেকে আমরা আরেকটা জিনিস দেখি যে সরকারি চাকরির প্রসঙ্গে তরুণদের মধ্যে এমনও মনোভাব কাজ করে যে দিনের পর দিন বছরের বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করে যাচ্ছে। খুব কঠিন, নিঃসন্দেহে একটু ভালো মানের ছোটোখাটো সরকারি চাকরি অনেক কঠিন, অনেক বেশি প্রতিযোগিতা। তো এরা অনেকে এত হতাশ হয়ে পড়ে তাদের জীবনে আর কিছু হবে না, কিছু হচ্ছে না, এরকম একটা হতাশার জায়গায় তারা চলে যায়। তো এই পরিস্থিতি তো পাল্টানো দরকার, কি মনে হয় আপনার? পরিস্থিতি তো অবশ্যই পাল্টানো দরকার, এবং সেই জন্য দরকার আসলে একটা রাষ্ট্র কাঠামোর সুষ্ঠু ব্যবস্থা। সেই জায়গায় যদি আমরা চলে আসতে পারি, আমাদের ব্যবসার ক্ষেত্রে আমরা যদি প্রকৃতপক্ষে আগাতে পারি, অর্থনীতির ক্ষেত্রে আগাতে পারি, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারি, উদ্যোক্তাদের পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে দেখা যাবে ধীরে ধীরে এই চাপটা কমে আসছে। অন্যদিকে কিন্তু যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে তখন কিন্তু অনেক বড় ভাইকে দেখতাম তারা সরকারি চাকরি করবে না, তারা বেসরকারি চাকরির জন্য অনেক বেশি তারা প্রায়োরিটি দিত। কিন্তু ধীরে ধীরে 2010 সালের পর থেকে দেখলাম যে না, মানুষ সরকারি চাকরির প্রতি আগ্রহ। 15 সালের পর আরো বেশি আগ্রহ, যখন আসলে মানে একটা অনেক বেশি ক্ষমতায়নের জায়গায় সরকারি চাকরিটা চলে গেছে। এটা আসলে হওয়ার কথা ছিল না সুন্দর পদ্ধতি থাকলে। না, এই রিপোর্টে আরো একটা বিষয় এসেছে, সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর তরুণরা আগের থেকে অনেক বেশি আশাবাদী এখন। মানে জুলাই অভ্যুত্থানের আগে যতটা হতাশ ছিল এখন অতটা হতাশ নয়, অনেক তরুণী এখন আশাবাদী হয়ে উঠছে। এই চিত্র কিন্তু এই জরিপে ধরা পড়ছে। জরিপের আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে সংস্কারের একটা আলাপ তো এখন চলছে। মানে দেশকে সংস্কার পাল্টাতে হবে, সংস্কার শব্দটা একটু অনেক খটোমটো লাগতে পারে অনেকের কাছে, মানে পরিবর্তনের একটা আওয়াজ চলছে। কিন্তু পরিবর্তনের যে প্রক্রিয়া, অনেক তরুণী খোঁজ রাখছেন না যে কি সংস্কার হওয়া উচিত বা কি সংস্কার কোন পর্যায়ে আছে, তাদের মধ্যে এই সংস্কারের খোঁজ নেওয়া বা আগ্রহ কৌতূহল নেই। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সংস্কারে তরুণদের যুক্ত করা হয়েছে কিনা রাষ্ট্রীয়ভাবে, সেটা একটা বিষয়। যে এখানে কিন্তু শুধুমাত্র সংস্কারগুলো আলোচিত হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, তো সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দই আছেন তাদের সাথে কিন্তু কথাগুলো হচ্ছে। এখন যে বৃহৎ, আমি বলেছি যে সংস্কার আসলে নিয়ে আসা উচিত, তরুণদের মনোভাব বোঝা হচ্ছে না, জানা হচ্ছে না, এবং সাধারণ মানুষ, তরুণ, সবার কাছেই আসলে এই মতবাদটা নেওয়া উচিত। একটা সেক্ষেত্রে রাষ্ট্র একটা ব্যবস্থা করতে পারে যে একটা জরিপ করতে পারে যে আসলে তরুণরা কি চাচ্ছে, সরকারিভাবে একটা জরিপ হতে পারে যে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমার উচিত যে যারা সংস্কারের সাথে জড়িত বিভিন্ন কমিশন আছে তাদেরকে এই জনগণের কাছে চলে আসে একটা জরিপ করা, যে জনগণ আমরা যে সংস্কার প্রস্তাবটা দিচ্ছি কিংবা রাজনৈতিক বিশেষভাবে তরুণদের কথা, 3-4 কোটি তরুণ, 4 কোটি তরুণ, তারা আসলে কি চাচ্ছে, এটা কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে তাদের মধ্যে এগুলো প্রশ্ন করা যে আসলে আপনারা কি। দারুণ বলেছেন। বিগত সরকার কিন্তু এই তরুণদের মনোভাব বুঝতে ব্যর্থ হয়েছিল এবং তাদের পরিণতি খারাপ হয়েছিল। এখন যদি আবার যারা আছেন বা ভবিষ্যতে আসবেন তারাও যদি তরুণদের ভয়েসটা বুঝতে না পারে, তরুণদের কি চায়, কি পরিবর্তন চায়। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই আসলে তরুণদের যে কণ্ঠস্বর সেটা আসলে ওইভাবে মানুষের কাছে পৌঁছাতে দেওয়া হয়নি রাষ্ট্রের কাছে। সেটাই। আর একটা ঘটনা দেখে থাকবেন যে পুরান ঢাকায় একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। পাথর নয়, মনে হয় ইটের কংক্রিট খুব সম্ভবত দিয়ে থেতলে বর্বরভাবে ভিডিও ছড়িয়ে পড়েছে। কয়েকদিন আগে মুরাদনগরের ঘটনা ঘটলো। খুলনায় এক নেতার তাকে কুপিয়ে হত্যার পর পায়ের রক কেটে দেওয়া হয়েছে। বিশেষভাবে পুরান ঢাকার ঘটনা যদি আমরা বলি যে মানে বর্বরতার চূড়ান্ত, কেন ঘটছে এই ঘটনাগুলো? আসলে মানুষ বুদ্ধিবৃত্তিক প্রাণী। আপনি দেখেন যে সে 4 লক্ষ বছর আগে আমরা যদি আমাদের সোসাইটি দেখি, সেই সোসাইটিতে
আপনার মানুষের কিন্তু অত বেশি পেশি শক্তি ছিল না, বড় বড় প্রাণীর সাথে যুদ্ধ করার দরকার ছিল, সেই সময় তার দরকার ছিল পেশির যে শক্তিশালী করা সেটা, কিন্তু মানুষ তার বুদ্ধিবৃত্তির চর্চা করেছে এবং একটা পর্যায়ে দেখা গেছে বুদ্ধিবৃত্তির কারণে মানুষ অনেক বেশি অন্যান্য যে প্রাণী কিংবা অন্যান্য যে সৃষ্টি তার চেয়ে বেশি এগিয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে এসে আপনি দেখেন, আপনি যদি এই এখনকার সময় না, এটা আসলে ফল, এটা অনেক দিন ধরেই হয়ে আসছে যে মানুষকে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে দূর করে দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে পৌঁছাতেই দেওয়া হয়নি। রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ভেতরে অন্যতম একটা উপাদান হলো জনগণ, সেই জনগণকে রাষ্ট্রের সাথে সংযুক্ত হতে দেওয়া হয়নি। ফলে মানুষ নিজেদের ভেতরে যে মানে যারা পাওয়ারে আছেন তারাই সবকিছু করছেন, জনগণ বিচ্ছিন্ন এবং মনুষ্যত্বের যে চর্চাটা, শিল্প সাহিত্য সংস্কৃতি অন্যান্যভাবে যেভাবে মানুষ হয়ে ওঠে, সেই চর্চাটা কিন্তু অনেকদিন ধরে অনুপস্থিত। এখন বলবেন তাহলে আগে তো শান্ত ছিল, এখন তাহলে এরকম কেন? আগে আসলে শান্ত ছিল না, আমরা বিচ্ছিন্ন অনেক ঘটনা দেখেছি যেগুলো ঘটেছে। বিশ্বজিতের মতো ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, আপনার হত্যা মতো, হ্যাঁ, এখন যখন বিভিন্ন যে রাষ্ট্রীয় যে কাঠামো প্রতিষ্ঠান সেগুলো খানিকটা একটু কম কার্যকর থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেক বেশি তারা মনে করছে যে অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছে, কিন্তু এই ক্ষমতাটা তারা কিভাবে খাটাবে এটা তারা বুঝতে পারছে না, কারণ বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা তো তারা নাই। ফলে তারা এই বিভিন্ন ধরনের অন্যায়, অপদস্থ, অপকর্ম এগুলো করছে। এটা যতই বলেছেন, কিন্তু এখন ওভারঅল যদি আমরা চিন্তা করি, আমরা কি ক্রমশ মানে এই যে আমাদের গণতন্ত্রহীনতা বা আমাদের স্বৈরাচারী ব্যবস্থা দিনের পর দিন ধরে আমরা দেখেছি, এটার কি কোনো প্রতিফলন যে মানুষ অবশ্যই মানুষের আবেগকে যখন আপনি ভেতরে ভেতরে চাপা দিয়ে রাখেন, মানুষের ক্রোধ যখন চাপা থাকে একটা পর্যায় পর্যন্ত, মানুষের যখন এই যে নিষ্পেষণের জায়গাটা, শোষণের জায়গাটা যখন অনেক বড় পর্যায়ে চলে যায়, মানুষ যখন সেটা প্রকাশ করতে না পারে, তখন কিন্তু ভেতরে ভয়ঙ্কর রকম ক্ষোভ মানুষের ভিতর জমা হতে থাকে। সেই ক্ষোভ যে কোনোভাবে মানুষের ভেতর থেকে প্রকাশিত হতে পারে। কেউ খুন করছে, কেউ রাহাজানি করছে, কেউ নিজের পরিবারের অনেকে আছে যে তার স্ত্রীকে পেটাচ্ছে। এই যে হিংস্র হয়ে ওঠা, সেই হয়ে ওঠা কিন্তু তার যে এই যে ক্ষোভের অবদমনের কারণে সে তো রাষ্ট্রে গিয়ে প্রতিবাদ করতে পারে নাই, সে তো মানুষের কাছে গিয়ে তার দুঃখের কথা বলতে পারে নাই, প্রতিষ্ঠানের কাছে গিয়ে দুঃখের কথা না। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও মানে আমরা আমাদের যে সব ক্ষেত্রেই, রাজনীতির সব ক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের অধপতনটাই আছে। মানে আমরা বেরোতে পারছি না, আমরা একটা সভ্য হয়ে উঠতে পারছি না, আমাদের হিংসা। এবং দেখা যাবে যে অনেক মানে আপনি হয়তো একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, সেখানেও আপনাকে নানান রকমভাবে মানে কি বলে এক ধরনের নিষ্পেষণের শিকার হতে হয়। আপনি হয়তো সেটাও স্বাভাবিকভাবে গড়ে উঠছে না, স্বাভাবিকভাবে বেড়ে উঠছে না, প্রতিষ্ঠান বলুন, ব্যক্তি বলুন। তাই এ থেকে বের হওয়ার উপায় কি? আমরা কি করবো আসলে? বের হওয়ার অনেকেই বলেন, যেমন এই ঘটনার পর আমি তো আপনাকে ইন্টারভিউ করি, অনেকেই এরকমও বলেন যে আমাদের এমন শাসক প্রয়োজন যিনি এগুলোকে কঠোর হাতে দমন করবেন, গণতন্ত্রের আমাদের দরকার নেই। মানে কোনো কিছু হলেই গণতন্ত্রকে আমরা দোষ দিই না। গণতন্ত্র অবশ্যই দরকার আছে। গণতন্ত্র এখন পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে বেশি কার্যকরী একটা ব্যবস্থা, আপনারা দেখেছেন। এখন অনেকে বলে যে আসলে আমাদের আসলে কঠোর একজন শাসক দরকার, আমাদের আসলে একজন ন্যায়পরায়ণ শাসক দরকার, যে শাসক আসলে দল, মত, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে বিকশিত হওয়ার সমান সুযোগ দিবে, প্রত্যেকটা মানুষকে সমানভাবে ন্যায় দিবে। যদি আমরা এই জিনিসটা দিতে পারি এবং প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হতে পারে, আমরা যদি যারা দুর্বৃত্ত তাদেরকে দমন করতে পারি, যারা সুষ্ঠু চিন্তার মানুষ তাদেরকে সুযোগ দিতে পারি, এই সমস্ত বিষয়গুলো যদি একটা পর্যায়ে চলে আসে, তাহলে দেখবেন রাষ্ট্র ধীরে ধীরে একটা ভালো জায়গায় চলে যাচ্ছে। আর যদি না পারি তাহলে তো সেই পুরনো ব্যবস্থায় থেকে যাবে। আপনি ন্যায়পরায়ণ শাসকের কথা বললেন, তাহলে সেটাও তো গণতন্ত্রের কাছেই তো আমাদের ফিরে যেতে হবে। গণতন্ত্র ছাড়া তো সেটার উপায়ও আছে বলে তো মনে হয় না। অবশ্যই তাই। আপনার একজন শাসক, ধরেন আমি আজ মানে জনগণের নির্বাচিত হওয়াটা জরুরি, অর্থাৎ হলো জনগণের কাছে জবাবদিহিমূলক। নির্বাচন এই জন্যই করে যে 5 বছর পরে আমাকে, কিংবা 5 বছর 4 বছর যাই বলেন না কেন, আমাকে মানুষের মুখোমুখি হতে হবে। এই 4 বছর কিংবা 5 বছর আমি কি কাজ করেছি সেইটার একটা আপনার আমলনামা মানুষের হাতে আছে, এবং সেই আমলনামার উপরেই কিন্তু মানুষ পরবর্তীতে আমাকে নির্বাচিত করতেও পারে, নাও পারে। সেই জায়গা থেকে যিনি শাসক তার কিন্তু একটা ভয় থাকে, কিংবা তার একটা দায়বদ্ধতা চায়। জনগণের হাতে ক্ষমতাটাই আসলে মূল কথা। তো মোটা দাগে গণতন্ত্রহীনতার যে ফল, সেটাই মনে হয় আমরা এখন ভোগ করছি দিনের পর দিন ধরে। যে একথা, তাহলে গণতন্ত্র আনার জন্য কি করতে হবে?
গণতন্ত্র আনার জন্য রাষ্ট্রীয় কাঠামোগুলো ঠিক করতে হবে। আমাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেটা ভোট, যেমন ভোটের যে জায়গাটা, সেই জায়গাটা সংস্কার করে যে নির্বাচিত পরবর্তীতে আসবেন যারা, তাদেরকে সুযোগ দিতে হবে। এবং যারা নির্বাচিত হবেন, সেই নির্বাচিত হয়ে যারা আসবেন তাদেরও রাষ্ট্রের যে ম্যান্ডেট নিয়ে তারা আসবেন, সেই ম্যান্ডেট সঠিকভাবে পরিপালন করতে হবে। মানে অনেকগুলো বিষয় এর সাথে জড়িত। খুব সাধারণ আশা ভরসাই আমরা করছি, কিন্তু আসলে আমরা হতাশই হই। হ্যাঁ, আসলে এইগুলো, এই সাধারণ বিষয়গুলি আমরা এখন পর্যন্ত আমাদের দেশে। তারপরেও আমি আশাবাদী। আমার মনে হয় যে এখন দেখেন, আগে মানুষ, তরুণরা হয়তো পাল্টা, আগে মানুষ, আমরা একসময় দেখেছি যে হিরো আলমকে নিয়ে চিন্তা করছে, পরিমণিকে নিয়ে চিন্তা করছে, কিংবা এইসব বিভিন্ন সংস্কৃতির নামে অপসংস্কৃতি বিষয়ে চিন্তা করছে। কিন্তু এখন কিন্তু মানুষ দেশ নিয়ে চিন্তা করছে। সেটাই, মানুষ খারাপ কিছু হোক ভালো কিছু হোক সেটা নিয়ে ভাবছে। ইভেন এই ঘটনার পর অনেক মানুষ প্রতিবাদ করছে। এটা একটা আশার বিষয় আমার মনে হয়। তরুণ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।